আমার শিবিরের কতগুলো পেইড লোক আছে, সারা জীবন জনপ্রিয়তা পেয়েছেন, সম্মান পেয়েছেন, কিন্তু এমপি হননি। যে কাজ গোলাম আজম সাহেব পারেননি, সেই কাজ কি করে শফিকুর রহমান সাহেব পারবেন? এখন যে শিবির বা ছাত্র রাজনীতি নিয়ে যেটা আলোচনা বা প্রশংসা চলছে, এটা বা কিসের ইঙ্গিত? না, এটা মূলত হলো কি, এটা পুরোটাই হলো যাকে বলা হয় ভার্চুয়াল পপুলারিটি। এখন জামাত শিবিরের কতগুলো পেইড লোক আছে দেশে এবং দেশের বাইরে, যারা এই আমাদের মতো ইউটিউব করে বা টুকটাক করে ফেসবুকিং করে, যাদের প্রচুর ফ্যান এবং ফলোয়ার রয়েছে। তো তারা এই একটা কৃত্রিম জনপ্রিয়তা ফুটিয়ে তোলার চেষ্টা করছে জামাত সম্পর্কে, যারা অলি আল্লাহর দল, এরা সৎ, এরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে, শিবির যারা করে তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তারা গোল্ড মেডেলিস্ট পায়, এদের হাতেই বাংলাদেশ নিরাপদ। এটা একটা প্রচারণা। এখন এই প্রচারণা যদি আরও 100 গুণও হয়, তাতে শিবিরেরও কোনো উপকার হবে না, আর বিএনপি বা আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। রাজনীতির মূল যে ফিল্ড, সেই ফিল্ডটা হলো ভোট। এই সমস্ত কর্মকাণ্ডে একটা ভোটও বাড়ছে না। শিবিরের যারা লোকজন বা জামাতের যারা লোকজন, তারা একটা নির্দিষ্ট গণ্ডির, ওই 4 থেকে 5% ভোট তাদের আছে, এবং 4 থেকে 5% ভোট নিয়ে নির্দিষ্ট কতগুলো জায়গায় তারা হয়তো জয়লাভ করতে পারবে, এবং সেটা হায়ের 4-5টি আসন। এর বাইরে আসন পেতে হলেই তাদেরকে বিএনপি বা জামাত, এই দুটো, বিএনপি বা আওয়ামী লীগ, এই দুটো দলের সাথে কোঅপারেটিভ হলে তারা 30-35টি সিট পেতে পারে। কিন্তু তাদের এই 4-5% যে তাদের যে জনপ্রিয়তা রয়েছে, ভোটার রয়েছে, এটা বিচ্ছিন্নভাবে। এখন একটা এলাকাতে যদি 3 লাখ ভোট থাকে, তো সেখানে বিএনপির 30%, আওয়ামী লীগের 30%, জামাতের যদি 5% হয়, তো সেখানে জামাত কত ভোট পাবে? এটা এটা এখানে শিবিরকে নিয়ে, জামাতকে নিয়ে যদি একেবারে আমরা যত বেশি প্রচারণা করি না কেন, যে একেবারে সরাসরি জামাতের নেতাদের সঙ্গে আল্লাহর ডাইরেক্ট আরশে আজিমে যোগাযোগ হয়, এখান থেকে ফু দিলে মক্কাতে আগুন জ্বলে যায়, এরকম মানে কারামত প্রকাশ করলে কোনো লাভ হবে না। এতে পাবলিক, আওয়ামী লীগের নৌকার একটা লোক এই কথা শুনে কোনো দিন ভোট দেবে না। অনেক এলাকাতে, আমাদের আটরশি, আমার বাড়িতে আটরশির পাশে, তো আটরশির বাড়ির পাশে এবং বাংলাদেশের মধ্যে পীর যারা আছে, পীরদের মধ্যে সবচেয়ে বেশি মুরিদ হলো আটরশির মুরিদ। তো তারাও একসময় খুব জনপ্রিয় হয়ে গেলো, তাদের 2 কোটি মুরিদ আছে, তো তারা তো বিরাট কিছু করতে পারে, কিন্তু দেখা গেলো এখন পর্যন্ত একটা চেয়ারম্যানও তারা কোথাও পায়নি। আবার দেখেন চরমোনাই পীর সাহেব, তারা কিন্তু তাদের এলাকায় খুবই জনপ্রিয়, খুবই জনপ্রিয়, প্রভাবশালী। তো প্রভাবশালী সারা বাংলাদেশে তারা সিট দেয়, সব জায়গাতে তাদের লোক ভোট পায়, কিন্তু এ যাবৎকালে সম্ভবত তারা একটা ইউনিয়ন, তাদের যে ইউনিয়ন, একটা ইউনিয়নে তাদের কোনো এক ভাই বোধহয় চেয়ারম্যান হয়েছিল, এর বাইরে কোনো পদ পদবি কিন্তু পায়নি। অথচ সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে জামাতের যেভাবে ভোট আছে, চরমোনাইয়েরও কিন্তু একই ভোট আছে। আবার আমাদের এলাকাতে বরিশাল, পটুয়াখালীর এই অঞ্চলে আরেকজন পীর আছেন, সেইটা হলো চরমোনাই, আর একটা হলো, যাকে আমার নামটা মনে হচ্ছে, সাসিনা পীর সাহেব। তাদের কিন্তু ভোট আছে। আমার নির্বাচনী এলাকায় প্রায় 10-12 হাজার ভোটার আছে, কিন্তু তারা প্রার্থী দেয় না, তারা কাউকে সাপোর্ট দেয়, এবং ওই ভোটাররা গিয়ে সাথে সাথে এইভাবে ভোট দেয়। তো এটা মূলত রাজনীতিটা হলো এরকম একটা জিনিস, এখানে স্থান কাল পাত্র ভেদে একটা ইকুয়েশন হয়। তো সেই ইকুয়েশনে জামাতের এককভাবে নির্বাচন করার মতো সুযোগ এখন নেই, আগামী 100 বছর হবে বলে আমার কাছে মনে হয় না। এর কারণ হলো জামাতের যারা নেতৃত্ব, তাদের চেয়ে কোটি কোটি গুণ উন্নত এবং যাকে বলা ইফেক্টিভ লিডারশিপ সারা দুনিয়াতে জামাতের ছিল। যেমন পাকিস্তানে যদি ধরেন আবুল আলা মওদুদি, এখন আবুল আলা মওদুদির যদি আপনি নেতৃত্বের গুণাবলী ধরেন, সেই তুলনায় গোলাম আজমের নেতৃত্ব 5% না। অর্থাৎ আবুল আল্লাহ মওদুদি থেকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছিলেন, সেই যোগ্যতার 5%ও গোলাম আজমের দেয়নি। তো আবুল আল্লাহ মওদুদি তার 100% যোগ্যতা নিয়ে পাকিস্তানে একটা এমপি হতে পারেননি। তো সেখানে গোলাম আজম একটা এমপি হবেন এটা তো আশা করা যায় না, ফলে হয়নি। তিনি সারা জীবন জনপ্রিয়তা পেয়েছেন, সম্মান পেয়েছেন, কিন্তু এমপি হননি। কিংবা ধরুন তাদের গুরু আবু ওহাব নজদি, সৌদি আরবে আবু ওহাব নজদি। আবু ওহাব নজদির যদি আপনি যোগ্যতা ধরেন 100, সেখানে আবুল আল্লাহ মওদুদির যোগ্যতা 5ও না। মানে আবুল আল্লাহ মওদুদি যাকে গুরু মানেন,
তিনি হলেন আবু ওহাব নজদি। তা আবু ওহাব নজদির যে যোগ্যতা, সেই যোগ্যতা দিয়ে তিনি একটা সেখানে ওহাবি আন্দোলনের বিপ্লব করে দিয়েছেন, রাজতন্ত্র পরিবর্তন করেছেন। সেখানে আজকে যে সৌদি আরবের যে বাদশাহ, এদের যে পূর্বপুরুষ, ওখানে সেটা ডাইনেস্টি প্রতিষ্ঠা করে দিয়েছেন। এবং এই যে ইবনে সৌদ, সেই ইবনে সৌদ পরিবার অনেক আগে, এই সপ্তদশ শতাব্দীতে, তো তাকে তিনি রাজা বানিয়েছেন, কিন্তু নিজে রাজা হতে পারেননি। যদি নিজে রাজা হতে পারতেন তাহলে কিন্তু আবু ওহাব নজদি সেটা পারতেন। আবার আবু ওহাব নজদির যে বস, আপনার বস, আরও কয়েকশো বছর আগে, সেটা হলো ইবনে কাসির। এই যে তফসিরে আমরা ইবনে কাসির পড়ি না, ইবনে কাসির। তো ইবনে কাসির আবু ওহাব নজদিরে যদি আপনি মানে 5 দেন, নম্বর 5 দেন যোগ্যতা, তো জ্ঞান গরিমা যোগ্যতা দিয়ে ইবনে কাসির 100, সে 100। তো ইবনে কাসির একটা মন্ত্রী এমপি, মানে উজির নাজিরের মানে কিছু হতে পারে 1200 শতাব্দীতে, মানে তার সাথে আরও বহু আগে। তো তিনি লিখে গেছেন, সব কিছু করে গেছেন, সেই ইবনে আজের, ইবনে আজের। এরপরে ইবনে কাসির যদি আপনি ধরেন 5 দেন, তার সে 100 গুণ দিতে হবে ইবনে আরাবি। তো ইবনে আরাবি মানে এদের তো একটা ইতিহাস আছে, জামাত যে ইতিহাস, জামাত তো আজকে না, জামাতের 1000 বছরের ইতিহাস আছে। তো ইবনে আরাবি, ইবনে কাসির, ইবনে কাসির থেকে আপনি আবু ওহাব নজদি, আবু ওহাব নজদি থেকে পাক ভারত উপমহাদেশে আপনি ধরুন এই যে আবুল আলা মওদুদি, আবুল আলা মওদুদি থেকে বাংলাদেশের গোলাম আজম, গোলাম আজম থেকে শুরু করেন আজকের, যদি গোলাম আজমের যোগ্যতা আপনি 100 ধরেন, বর্তমান আমিরের মানে ওজন 5ও না, আপনি তাকে 5 নম্বর দিতে পারবেন না। তো যে কাজ গোলাম আজম সাহেব পারেননি, সেই কাজ কি করে শফিকুর রহমান সাহেব পারবেন? তো এটা বোঝার জন্য খুব বেশি আপনার অ্যালজাবরা জানার দরকার নেই, খুব বেশি ম্যাথমেটিক্স জানার দরকার নেই। ফলে আপনি ইজিলি, যেটা 1000 বছর ধরে সারা দুনিয়াতে কোথাও তারা পারেনি, যদি তারা পারতো, এবং মুসলিম ব্রাদারহুড সেখানে যে কাজ করছে, তো সেই তুলনায় জামার শিশু, মুসলিম ব্রাদারহুডের যে সাংগঠনিক ক্ষমতা, ম্যাচুরিটি, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, মুসলিম ব্রাদারহুড এবং তাদের নেতা মিস্টার মুরসি, তো সেই তুলনায় তারা কিন্তু ক্ষমতায় এসেও টিকতে পারেননি। আবার মিস্টার মুরসির চাইতেও 100 গুণ যোগ্যতার সম্পন্ন লোক কিন্তু এই যে গামাল আব্দুল নাসেরেরও বস ছিলেন, এবং সেখানে পরপর 3-4টা সামরিক অভ্যুত্থান সেখানে তিনি ঘটিয়েছেন। তো এই ভদ্রলোকের নামটা আমার এই মুহূর্তে মনে আসছেন, খুব বিখ্যাত একজন আলেম, 50-এর দশকে মিশরে। তো তাকে কিন্তু ফাঁসিতে লটকে মারা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। নাসের মানে যে গামাল আব্দুল নাসেরকে সে ক্ষমতায় আনছে, সেই গামাল আব্দুল নাসেরই কর্নেল তাহের যেভাবে ফাঁসিতে ঝুলেছে, ঠিক একইভাবে সেই ভদ্রলোককেও কিন্তু ফাঁসিতে ঝুলানো হয়েছিল। তো এই হলো জামাতের ইতিহাস। ফলে এগুলো নিয়ে জামাতের যারা তরুণ, তারা হয়তো খুব আবেগপ্রবণ, তারা ইতিহাসগুলো জানে না, তারা এই ইতিহাসগুলো জানে না, না জানার কারণেই তারা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। কিন্তু আমরা যারা একটু পড়াশোনা করি, আমরা এই আবেগ না করে আমরা যেটা বাস্তবতা সেটি বলার চেষ্টা করছি।